Good morning, sir. স্যার আপনার মাইক মিউট আছে। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার ঠিক করে শোনা যাচ্ছে না, একটু জোরে বল। অনেক আস্তে আওয়াজ আসছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, এক মিনিট দাঁড়া, দেখছি। হ্যালো, দেখ শোনা যাচ্ছে পরিষ্কার? দেখ। হ্যাঁ স্যার, আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো আজকে শনিবার, আজকে একটু সহজ জিনিসপত্র করব। আজ আর জটিল কিছু করব না। জটিল জিনিস সোমবারের জন্য ছেড়ে দিলাম। জটিল জিনিস বলতে আমরা যে অংশটা পড়ছিলাম কোসেট, কোসেটের একটা না দুটো রেজাল্ট বাকি আছে, ওই দুটো রেজাল্ট খালি বলে দিচ্ছি, খুব সিম্পল। হয়তো মানে বহুবার বলেছি কিন্তু হয়তো প্রুফটা করিনি, তো সেই প্রুফটা দেখিয়ে দিচ্ছি। তারপর খুব যদি যেটুকুনি সময় থাকবে, ওই খুব সিম্পল কিছু জিওমেট্রিক ফিগার, তার প্রচুর কি বলবো পিডিএফ খুলে রেখেছি বিভিন্ন জায়গা থেকে, দেখলাম অনলাইনে প্রচুর সহজলভ্য পাওয়া যাচ্ছে জিনিসপত্র। তো খুব সুন্দর জিনিস। তোদের দেখবি সিলেবাস যখন ওপেন করবি, সিলেবাসে দেখবি প্রায় 2-3 লাইন ভরানো রয়েছে একটা গ্রুপের সিমেট্রি, মানে সিমেট্রি অপারেশন। তো সেটা উইথ রেসপেক্ট টু এ ট্রাইঅ্যাঙ্গেল, উইথ রেসপেক্ট টু এ মানে একটা স্কোয়ার রয়েছে, আর ইয়ে তো রেক্ট্যাঙ্গেল। তো এই ধরনের কিছু ফিগার, যেগুলো 2 ডাইমেনশনাল ফিগার, সেই ফিগারগুলো কিভাবে সিমেট্রি তার মধ্যে আমরা দেখতে পারি, এবং সেই সিমেট্রিগুলোকে কিভাবে আমরা গ্রুপ হিসেবে ভাবতে পারি। তোদেরকে বলেছিলাম এর আগে, তোদের সাথে আলোচনা করেছি S3 সিমেট্রি গ্রুপ এক ধরনের। তো ওটার নাম কেন সিমেট্রি হলো, বেসিক্যালি ওটা ওই ট্রায়াঙ্গেল থেকেই এসছে, তাই জন্য সিমেট্রি, আর কিছু নয়। তো সেই জিনিসগুলো দেখবি আর কি, খুব সিম্পল জিনিস। জাস্ট গ্রুপের অপারেশনগুলো ডিফাইন করবো, আর জাস্ট গ্রুপের যে আমাদের এগুলো সমস্তই ফাইনাইট গ্রুপ, সুতরাং আমাদের কম্পোজিশন টেবিল যেগুলো আছে, সেই কম্পোজিশন টেবিলগুলো ড্র করলেই কিভাবে গ্রুপ হচ্ছে না হচ্ছে বোঝা যাবে। তো একদম সিম্পল জিনিস, একদম আমাদের যেটা একদম বেসিক এই তোদের ক্লাসে যেটা হচ্ছে গ্রুপ কাকে বলে, সেই জিনিস জানলেই এই জিনিসটা পড়া যায়। আচ্ছা, সেটা বলার আগে জাস্ট আগের দিনেরটা কমপ্লিট করি, তাই জন্য আগের দিনেরটা বলার আছে। একটা জিনিস, একটা বা দুটো জিনিস। আচ্ছা, দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে, আগের দিন আমি লেফট কোসেট আর রাইট কোসেট এই দুটো জিনিসই বলেছি। লেফট কোসেট কাকে বলে আর রাইট কোসেট কাকে বলে। বেসিক্যালি লেফট কোসেট বলেছি, রাইট কোসেট বলিনি। জাস্ট বলে দিয়েছি লেফট কোসেটে আমি যা যা বলেছি, রাইট কোসেটে ঠিক তাই তাই হবে, এবং একই রকম থিওরি, ওখানে যা হয়েছে ওখানে একই জিনিস হোল্ড করবে। কেবল একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই যখন লেফট কোসেট ডিফাইন করেছিলাম, জানি না কোথায় ডিফাইন করেছিলাম, লেফট কোসেট যখন ডিফাইন করেছিলাম, একটা অপারেশন ইউজ করেছিলাম। একটা অপারেশন বলতে
অপারেশন বলবো না, ইকুইভ্যালেন্স রিলেশন থেকে শুরু করেছিলাম, যে বলেছিলাম এরকম, যদি মনে না থাকে যে দেখতে পারিস যে এরকম বলেছিলাম এ এল বি, এটা হবে যখন এ ইনভার্স বি বিলংস টু এইচ। এই ইকুইভ্যালেন্স রিলেশন থেকে শুরু করেছিলাম এবং দেখেছিলাম এই ইকুইভ্যালেন্স রিলেশনের আন্ডারে এই ইকুইভ্যালেন্স রিলেশনটা বেসিক্যালি থেকেই আমাদের একটা পার্টিশন তৈরি হয়ে যাচ্ছে, মানে এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা বলেছিলাম এবং বলার পর হয়তো বোধহয় প্রুফ করেছিলাম হয়তো, দিয়ে দেখিয়েছিলাম এখান থেকে পার্টিশন কিভাবে তৈরি হয় এবং সেখান থেকে লেফট কোসেটের কিভাবে উৎপত্তি হচ্ছে। সো যেহেতু লেফট কোসেট, এখানে যে কোসেটগুলো নিয়ে আমি সবসময় আলোচনা করেছি, তো যেহেতু লেফট কোসেট সুতরাং সবই এইরকম দেখতে, এইচ কোসেটগুলো হচ্ছে এইচ। কোসেট বললেও কোসেট বলা যাবে না, একদম সঠিকভাবেই তোদেরকে বলতে হবে, যখন লেফটে থাকবে লেফট কোসেটই বলতে হবে, আর যখন রাইটে থাকবে রাইট কোসেট বলতে হবে। আচ্ছা, এবার ঠিক এই রিলেশনটাই যখন রাইট কোসেটে হয়ে যাবে, আমি ভাবলাম আগের দিন এই জায়গাটা একটু বলে দেওয়াটা ভালো, ডিসক্রাইব করে দেওয়া, কারণ নাহলে অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো এটা যখন নেওয়া হবে তখন এই রিলেশনটা নেওয়া হবে, ইনভার্সটা খালি উল্টে দেওয়া হয়, ইনভার্সটা উল্টে দিলে তবে ওই এই এইচ এর জায়গায় এইচ এ এইগুলো লিখতে সুবিধা হয়, পুরো জিনিসটা সঠিকভাবে ফ্রেম করা যায়। জাস্ট এই রিলেশনটা এরকম থাকবে, এখানে এ ইনভার্স বি আছে, এটা এ বি ইনভার্স, আর কিছুই নয়। তো তখন আমাদের যে রাইট কোসেট গুলো হয় এটা, আর রিলেশনটা বেসিক্যালি ইকুইভ্যালেন্স রিলেশন, এটা আর এরকম ভাবে ডিনোট করা হয়। তো এটা একটা বেসিক পার্থক্য, এটা পার্থক্য ছাড়া আর কোথাও কোনো পার্থক্য নেই, এভরিথিং ইজ সেম। যা লেফট কোসেট দিয়ে যা যা পড়িয়েছি রাইট কোসেট দিয়ে তাই পড়ায়, মানে একদম সেই জিনিস রয়েছে। তো এই ছোট জিনিসটা বললাম। আচ্ছা, আর একটা জিনিস, একটা রেজাল্ট বলার আছে যেটা মাথায় রাখতে হবে, খুব ট্রিভিয়াল একটা রেজাল্ট, যেটা হচ্ছে তুই একটা গ্রুপ রয়েছে, গ্রুপের অবভিয়াসলি একটা সাব গ্রুপ রয়েছে, যেরকম ভাবে কোসেট তৈরি হয় উৎপন্ন হয়। তো একটা জি, একটা গ্রুপ দেওয়া রয়েছে, জি ইজ এ গ্রুপ অ্যান্ড অবভিয়াসলি এইচ ইজ এ সাব গ্রুপ, এটা হচ্ছে সাব গ্রুপ। তাহলে জি যদি গ্রুপ হয় আর এইচ যদি সাব গ্রুপ হয়, তাহলে আমার যে রেজাল্ট সেটা বলছে যে নাম্বার অফ লেফট কোসেটস, এটা হয়ে যাবে নাম্বার অফ রাইট কোসেট, মানে এইচ এর রেসপেক্টে আমরা যদি কোসেট গুলো নিয়ে চিন্তা ভাবনা করি, এইচ এর রেসপেক্টে যে লেফট কোসেট গুলো তৈরি হবে, তো লেফট কোসেট কিভাবে তৈরি হয় আমি জেনেছি। লেফট কোসেট গুলো জি থেকে একটা এলিমেন্ট এ চুজ করলাম, এ বিলংস টু জি, আমি এ এইচ বানালাম, এই সেটটা বানালাম, এই সেটটা একটা কোসেট। জি থেকে আরো একটা এলিমেন্ট সিলেক্ট করলাম, এটা বানালাম, আর একটা সেট তৈরি হলো। তো সেই জন্য এবার দুটো কোসেট সেম হয়ে যেতে পারে, আমি আগের দিন বলেছি দুটো কোসেট আইদার সেম হয়ে যাবে, হ্যাঁ, মানে ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, যদি কমন এলিমেন্ট থাকে দুজনেই সেম হয়ে যাবে। তো এই জন্যে যখন গুনবো, কাউন্ট করব কতগুলো কোসেট আছে, তা আমরা সেই জন্য যতগুলো ডিস্টিংক্ট কোসেট আছে সেই জিনিসটাকে কাউন্ট করি। তাই জন্য এই জায়গাটা একটা শব্দ আমরা অ্যাড করব, সেটা হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট। আগের দিনই দেখিয়েছিলাম যে দুটো কোসেট সেম হয়ে যেতে পারে, তো দুটো কোসেট একদম সেম, দুটো সেট একদম সেম হয়ে গেল, সেরকম এক্সাম্পল দিয়েছি তোদেরকে। তো ডিস্টিংক্ট, তাহলে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেটস আর নাম্বার অফ, অবভিয়াসলি এখানে ডিস্টিংক্ট রাইট কোসেট, তাহলে যতগুলো লেফট কোসেট হবে ততগুলো ঠিক রাইট কোসেট হবে। কিছুই না, এটা একটা মানে ভাবতেই পারিস এটা একটা সিমেট্রিক ব্যাপার, মানে এখানে কোনো একটা গ্রুপের মধ্যে একটা এইচ একটা সাবগ্রুপ আছে, এখানে লেফট রাইটের কোনো ব্যাপার নেই। লেফট রাইটটা এসেছে কেন, আমি এই অপারেশনটা এরকম ভাবে ডিফাইন করেছি বলে লেফট রাইটের ব্যাপারটা এসেছে। এখন এই অপারেশনটা যেটা ডিফাইন করেছি এটা অ্যাজ ইফ একটা সিমেট্রিক অপারেশন। অ্যাজ ইফ একটা সিমেট্রিক অপারেশন কেন, তার কারণ তুই দেখ এইটা যদি এইচ এর মধ্যে থাকে, এটা একটা এলিমেন্ট, এইচ এর একটা এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টের ইনভার্স এলিমেন্টটাও এইচ এর মধ্যে থাকবে, কারণ এইচ ইজ এ গ্রুপ, সাবগ্রুপ তো বটেই, সাবগ্রুপ মানে দিস ইজ এ গ্রুপ, তাহলে এটার ইনভার্স মানে বেসিক্যালি কিন্তু এই এলিমেন্টটা,
আবার তুই এই এলিমেন্টটা এইচ এ থাকলে এর ইনভার্সটা দিস ইজ এই এলিমেন্টটা, সুতরাং এটা এইচ এর মধ্যে আছে। সুতরাং এই দুটো রিলেশন বলতে পারিস একটা থেকে অন্যটা তুই ডিরেক্টলি পেয়ে যাবি, মানে একটা রিলেশন দেওয়া থাকলে তুই সাথে সাথে আরেকটা রিলেশন মানে নর্মালি এসে যাচ্ছে, এবং দুটোই একটা ইকুইভ্যালেন্ট স্ট্যাটাসে রয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্যাটাস যদি থাকে, একটা থেকে আরেকটা যদি ইকুইভ্যালেন্ট হয়ে যায়, তাহলে অবভিয়াসলি খুব স্বাভাবিক এখানে যে লেফট কোসেটগুলো থাকবে ডিস্টিংক্ট, সেইগুলোই বেসিক্যালি রাইট কোসেট হিসেবে কাজ করবে। মানে এটা যদি ধর এইচ হয়, ওখানে সেটা তোর এইচ এ, এটা এরকম টাইপের যে জিনিসগুলো, সেই কোসেটগুলো ডিস্টিংক্ট, মানে যে নাম্বার টোটাল নাম্বারটা হবে সেই টোটাল নাম্বারটা সেম হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমি এখানে ক্লেম করতে পারি না, সেটা হচ্ছে এই দুটো সেম হবে, এটা ক্লেম করতে পারছি না। এটা সমান হবে কিনা এটা আমার কোনো আইডিয়া নেই, কখন সমান হবে, কিভাবে সমান হবে, এই অংশটা আমি ক্লেম করতে পারছি না, কিন্তু নাম্বারটা সমান হবে অবভিয়াসলি, তো সেই অংশটুকুনি আমি ক্লেম করতে পারি। তো এটা একটা রেজাল্ট, এটা মাথায় রাখিস। তো এটার প্রুফে আমি এই মুহূর্তে যাবো না, দরকার যদি হয় বইয়েতে আছে দেখে নিস, এটার প্রুফ আসবে না তোদের। আচ্ছা, যেটা আসতে পারে সেটা হচ্ছে পরেরটা, অবভিয়াসলি সেই পরেরটা এর মধ্যে আমি ইউজ করে ফেলেছি। তো যেটা হয়তো অনেকবার বলেছি যে দুটো যদি আমাকে কোসেট দিয়ে দেয়, এইচ লেফট কোসেট, এটা একটা রেজাল্ট। দুটো কোসেট দিয়ে দিয়েছে এইচ আর ধর বিএইচ, বাকিগুলো সব সেম জিনিস রয়েছে, জিটা গ্রুপ, এইচটা হচ্ছে তার সাব গ্রুপ, এই জিনিসপত্রগুলো আমরা জানি। তো এখান থেকে যেটা আমরা শো করব যে দুটো যদি কোসেট দিয়ে দেয়, তাহলে যেটা হবে যে এই দুটো কোসেট আইদার, আমি আগের দিনই বলেছি যে একটা এইচ রেজাল্ট হতে পারে, এক নম্বর এইচ ইজ ইকুয়ালস টু বিএইচ, আর দু নম্বর হচ্ছে এইচ ইন্টারসেকশন বিএইচ ইজ ইকুয়ালস টু 5, নাল সেট। এই দুটো পসিবিলিটি হতে পারে, মানে এইচ তো একটা সেট, সেট মানে এরকম একটা কিছু একটা জিনিস, বিএইচ আর একটা সেট। তো এই জিনিসটা হতেই পারে না, এই জিনিসটা ছবিটা যেটা আঁকলাম এটা হতে পারে না। তাহলে আলটিমেটলি কি হতে পারে যে এইটা এইচ হলে বিএইচটাও এইটাই হলো, এই পুরোটাই হলো, অথবা বিএইচটা আলাদা এখানে কোথাও হলো। এই সিচুয়েশনটা অ্যারাইজ করবে না যেখানে ওদের মধ্যে একটা ফাইনাইট তো বটেই, মানে একটা নন ট্রিভিয়াল ইন্টারসেকশন রয়েছে, এই জিনিসটা হোল্ড করতে পারে না, এই জিনিসটা হবে না। কেন হবে না সেটা, সেই রেজাল্টটাই এটা। তো এটাই আমরা চেষ্টা করবো একটু প্রুফ করতে, খুব ইজি প্রুফ, সেই জন্য এটা চেষ্টা করবো। তা এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমরা যেটা করব, আমরা যেটা করি সেটা হচ্ছে, আমাকে বলে দিয়েছে দুটো কোসেট, দুটো লেফট কোসেট, অবভিয়াসলি দুটো দেওয়া আছে লেফট কোসেট। তো সো উইল টেক an element x, সাপোজ x একটা এলিমেন্ট রয়েছে যেটা কিনা AH ইন্টারসেকশন BH এটার মধ্যে লাই করছে, এমন একটা এলিমেন্ট রয়েছে, আমি ধরে নিয়ে আমরা এগোতে পারি। তো এটা যদি হয়ে থাকে, এক্সটা এইচ আর বিএইচ এই দুটোর ইন্টারসেকশনে রয়েছে, ইন্টারসেকশনে থাকা মানে একটা লাইন লিখে দিই, লেখাটাই ভালো, এইচ বিএইচ অ্যান্ড ইন্টারসেকশনে থাকা মানে দুজনের মধ্যেই থাকছে। তাহলে সেটা যদি হয়, x ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি AH1 and x হচ্ছে BH2। কেন? x টা AH এর মধ্যে রয়েছে, AH টা কিরকম সেট? বাই ডেফিনিশন AH সেটটা হচ্ছে এই সেটটা, AH যেখানে H বিলংস টু H, এই সেটটা।
বিএইচ কিরকম সেট? বিএইচটা হচ্ছে বিএইচ যেখানে এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এক্সটা যদি এইচ এর মধ্যে থাকে, এইচ সেটের মধ্যে, তাহলে এইচ এর মধ্যে কোন একটা এলিমেন্টকে আমি সবসময় এ ইন্টু এইচ ওয়ান, এটা ফিক্সড, এইচটা ভ্যারি করবে, এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এরকম করে, এইচ গুলো সময় এই ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, তাহলে এক্স শুড বি অফ দ্য ফর্ম এ ইন্টু স্মল এইচ ওয়ান। সিমিলারলি এক্সটা যদি বিএইচ এ থাকে, এক্স এর ফর্মটা হবে এক্স ইকুয়ালস টু বিএইচ টু, যেখানে আমি দুটোই লিখে রাখছি, এইচ ওয়ান আর এইচ টু দুজনেই এইচ এর এলিমেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এক্সটা একটাই এলিমেন্ট, তাহলে আমি লিখতে পারছি এ এইচ ওয়ান ইকুয়ালস টু বিএইচ টু, এইচ ওয়ান আর বিএইচ টু তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে বড় হাতের এইচ টু লিখে ফেলেছি, বিএইচ টু। তাহলে আমি এখানে লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু বি এইচ টু এইচ ওয়ান ইনভার্স, এই জিনিসটা লিখতে পারি। কেন লিখতে পারি? জাস্ট এইচ ওয়ানটা পোস্ট মাল্টিপ্লিকেশন এইচ ওয়ান এর ইনভার্স দিয়ে বোথ সাইডে আমি যদি পোস্ট মাল্টিপ্লিকেশন করি, তাহলে এই যে লেফট সাইডে এই জিনিসটা রয়েছে, এই লেফট সাইডে এইচ ওয়ান আর এইচ ওয়ান এর ইনভার্স মাল্টিপ্লাই হয়ে আইডেন্টিটি হয়ে যায়। এই জিনিসগুলো করতে পারছি এই কারণে যে এইচ ওয়ান এইচ টু এরা সবাই এইচ এর এলিমেন্ট, আবার এইচ এর এলিমেন্ট হওয়া মানে সমস্ত এরা আবার জি এরও এলিমেন্ট, জি বলতে যে মাদার সেট, সেই জি এর এলিমেন্ট। তাহলে জি এর মধ্যে গ্রুপ অপারেশন সবকিছু হোল্ড করে। এই এ এলিমেন্টটা এইচ এর এলিমেন্ট নাও হতে পারে, তো না হলে আমি কখন ওই এ দিয়ে কি করে মাল্টিপ্লাই করে কি হবে না হবে সেটা আমি বলতে পারছি না। কিন্তু অ্যাজ এ হোল এরা যদি জি এর এলিমেন্ট হিসেবে আমরা ধরে নিই, কারণ জিটা মাদার সেট ছিল, আমি যখনই কোর্সে পড়াচ্ছি তখন বারবার একটা জি সেটের কথা বলছি, মাদার সেট যেটা একটা গ্রুপ, তার আন্ডারে সাব গ্রুপ দিয়ে বলছি। তো সেই মাদার সেটের আন্ডারে এই রিলেশন অপারেশনগুলো হোল্ড করছে, ইনভার্স বা আইডেন্টিটি যাই করিস না কেন সবই এখানে থাকছে। তো এইচ এর মতো হবে, কিন্তু সেটা অনলি এইচ এলিমেন্টগুলোর মধ্যে, এইচ এর এলিমেন্টের বাইরের কোনো এলিমেন্টের সাথে এইচ এর এলিমেন্ট কম্পোজ করলে কি হবে আমি বলতে পারছি না। কিন্তু সেটা বলতে পারবো একদম, সেটা হচ্ছে সেটা জি এর এলিমেন্ট হবে, এটুকুনি বলতে পারবো, সেটা ফ্রম দ্য স্ট্রাকচার, গ্রুপ স্ট্রাকচার অফ জি, নট ফর এইচ। তো যাই হোক, এ হচ্ছে বি ইন্টু এইটা দাঁড়ালো। এখন এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি নিশ্চিতভাবে বি ইন্টু এইচ থ্রি। বি ইন্টু এইচ থ্রি কেন লিখতে পারি না, এই এইচ ওয়ান আর সরি এইচ টু আর এইচ ওয়ান ইনভার্স, এই যে এলিমেন্টটা দাঁড়াচ্ছে, এই এলিমেন্টটা গুণটুন করে এইচ টুটা কোথাকার এলিমেন্ট? এইচ টু ইজ এলিমেন্ট অফ ক্যাপিটাল এইচ, আর এইচ ওয়ান ইনভার্স এই এলিমেন্টের ইনভার্স, এইচটা ইজ এ গ্রুপ বা সাব গ্রুপ, তাহলে এইচ ওয়ানের ইনভার্সও ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকবে। তাহলে সেই এলিমেন্টটা আর এইচ টুর মধ্যে কম্পোজ করলে সেটাও ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকবে বাই প্রপার্টি অফ ক্লোজার প্রপার্টি। এইচ এর যে ক্লোজার প্রপার্টি, ক্যাপিটাল এইচ এর যে ক্লোজার প্রপার্টি, সেটা আমাকে বলে দিয়েছে দিস ইজ এ এলিমেন্ট অফ ক্যাপিটাল এইচ। তো সেই এই দুটো এলিমেন্টকে কম্পোজ করে কিছু একটা এলিমেন্ট হয়েছে, সেই এলিমেন্টটাকে আমি নাম দিলাম এইচ থ্রি, যেখানে এইচ থ্রি হচ্ছে বেসিক্যালি এইচ টু ইন্টু এইচ ওয়ান ইনভার্স, এটা হচ্ছে বেসিক্যালি এইচ এর এলিমেন্ট। তো আমি আলটিমেটলি কি পেলাম, যে ওই এ এলিমেন্টটা ইজ অফ দ্য ফর্ম যে বিএইচ থ্রি, তার মানে এ এলিমেন্টটা বিএইচ থ্রি বা বিএইচ এই এলিমেন্টটার মতো দেখতে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারবো, কিছু কনক্লুশন আসছে কিনা দেখি, ভাবনা চিন্তা করি যে আমার A is equals to BH3, এই কনক্লুশনটা পেলাম। তাই এই কনক্লুশনটা যদি পাই, তাহলে আমরা কি বলতে পারি দেখ আমাদের আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এক্স একটা এলিমেন্ট নিয়েছি, এক্স এলিমেন্টটা এদের ইন্টারসেকশনে রয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এক্সটা এইচ ওয়ান আর সরি এইচ আর বিএইচ এই দুজনের ইন্টারসেকশনে রয়েছে, তার মানে ইন্ডিভিজুয়ালি দুজনের মধ্যেই রয়েছে। তাহলে এক্স এর ফর্ম যেটা সেটা এইচ ওয়ান বা বিএইচ টু যেটা খুশি নিতে পারি, এবং সেখান থেকে দেখাতে পারছি যে এ ইজ ইকুয়ালস টু বিএইচ থ্রি এইরকম ফর্মে আসছে। তো এরকম ফর্মে এলে তো যেটা দাঁড়াচ্ছে যে আমি একটু পরের কথায় যাই, এই যে এইচ সেটটা কিরকম সেট ছিল,
এরকম। তাহলে আমি যদি এই AH সেটটা থেকে আমি যদি কোনো একটা আরবিটারি এলিমেন্ট ধর জেড এই সেটটা থেকে চুজ করি, তাহলে জেড ইকুয়ালস টু নিশ্চিতভাবে AH4 এরকম কিছু একটা এলিমেন্ট হবে। এখানে এই H4টা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। তাহলে এই লাইনটা থেকে আমি কি পেয়েছি, A ইজ ইকুয়ালস টু BH3। তাহলে এটাকে আমি লিখতে পারি BH3H4। একবার অ্যাসোসিয়েটিভিটি ল মাঝখানে একবার লাগিয়ে নিয়েছি, নাহলে একটা লাইন তোদের জন্য এক্সট্রা করছি, এটা মুছে দিলাম, যদি একটা লাইন এক্সট্রা করছি বোঝার জন্য, যে এর জায়গায় বসালাম BH3 আর H4টা আলাদা রয়েছে। তো এবার করলাম কি, অ্যাসোসিয়েটিভিটি ইউজ করলাম H3H4, এটা তাহলে BH5 এরকম কোন একটা এলিমেন্ট হলো, যেখানে H5টা হয়ে যাচ্ছে H3 ইন্টু H4, এটা H এর এলিমেন্ট। তাহলে জেডটা দেখ AH এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আমি চুজ করেছিলাম, কিন্তু জেড এর ফর্মটা হয়ে যাচ্ছে B ইন্টু H5, মানে এটা দাঁড়াচ্ছে যে জেড এলিমেন্টটা বিলংস টু B ইন্টু ক্যাপিটাল H, এই সেটের মধ্যে চলে যাচ্ছে। জেড এর এলিমেন্টের যে ফর্মটা সেটা ধরিয়েছিলাম A ইন্টু H4, AH এর কোনো একটা আরবিটারি এলিমেন্ট, এবং সেইখানে এই রিলেশনটা যেটা একটু আগে প্রুফ করলাম, এই রিলেশনটাকে ইউজ করে আমি পাচ্ছি যে জেড যে এলিমেন্টটা সেটা BH এর মধ্যে আছে। তাহলে AH এর কোনো একটা আরবিটারি এলিমেন্ট নিয়ে আমি দেখাচ্ছি যে সেই এলিমেন্টটা BH এর মধ্যেও আছে। তাহলে এইখান থেকে যে জিনিসটা আমরা কনক্লুড করতে পারি, দ্যাট ইজ AH ইজ এ সাবসেট অফ BH, এই জিনিসটা কনক্লুড করতে পারি। এটা সবাই বুঝতে পারছিস কিনা এবার বল? এটা বল বুঝতে পেরেছিস কিনা, আর কিছু প্রমাণ বাকি নেই, বুঝতে পেরেছিস তো? বলছি স্যার জেডটা কমন এলিমেন্ট তো হতে পারে না, আমি হতে পারে যাই হোক না, আমি বললাম কি যেটা হচ্ছে AH এর কোনো একটা আরবিটারি এলিমেন্ট, জেডটা AH এর যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট, জেড আরবিটারি এলিমেন্ট। তাহলে আরবিটারি এলিমেন্ট যদি হয়, যে কোনো এলিমেন্ট আরবিটারি, তাহলে এটা A ইন্টু H4। আমি এইচ গুলোকে বাড়িয়ে নিচ্ছি কারণ একবার এই স্মল এইচ গুলো তো এইচ এর এলিমেন্ট, ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, তো এগুলো তো আমি একটা সিঙ্গেল ইয়েতে ইউজ করতে পারি না, H1 H2 H3 H4 এরকম করে বারবার নিচ্ছি চেঞ্জ করে করে। তো এটা যেহেতু আরবিটারি এলিমেন্ট, সো উই ক্যান টেক ইট অ্যাজ A ইন্টু H4। এটা নতুন কোনো আরেকটা ইন্ডেক্স নিয়ে নিলাম, এখানে H3 অব্দি হয়ে গেছিল, H4 সেই জন্য একটা নতুন ইন্ডেক্স নিলাম বোঝার জন্য, যেখানে H4টা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। তাহলে এবার ওই আগের থেকে যে রিলেশনটা পেলাম সেই রিলেশন থেকে টুকটুক করে এগুলো বসিয়ে দিলাম। এই দেখ এইখানে যে রিলেশনটা পেয়েছি, এখানে কিন্তু কোনো এক্স এর ডিপেন্ডেন্সি নেই, ওই যে এক্সটা যে চুজ করেছিলাম এক্স এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, এটা ইজ জাস্ট এ রিলেশন বিটুইন এ এন্ড বি, এ আর বি এর মধ্যে একটা রিলেশন, আর এ আর বি কিন্তু ফিক্সড, এটা হচ্ছে ওই কোসেটের যে ঘাড়ে যে এ আর বি রয়েছে সেই দুটোই বি, তাছাড়া কোনো কিন্তু আর কিছু জিনিস নেই। আর H3টা হচ্ছে ক্যাপিটাল এইচ, যে আমাদের অরিজিনাল সাবগ্রুপ সেই ক্যাপিটাল এইচ তার একটা এলিমেন্ট, তাহলে সেই এটা হচ্ছে সেই ধরনের একটা রিলেশন। এখানে কিন্তু স্মল এক্স এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, সেই জিনিসটা আমরা অলরেডি শর্ট আউট করে ফেলেছি, মানে সেখান থেকে ডিরাইভ এটা করে ফেলেছি। এরপর করলাম কি, এইচ এর থেকে একটা কোনো একটা এলিমেন্ট নিলাম হুইচ ইজ আরবিটারি এলিমেন্ট, দ্যাট আরবিটারি এলিমেন্ট যে ফর্মটা, সেই ফর্মটাকে আমরা ডিডিউস করলাম, ডিডিউস করে সেখান থেকে দেখালাম দিস ফর্ম ক্যান অলসো বি রিটেন লাইক দিস B ইন্টু H5। তার মানে এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জেড এলিমেন্টটা এইচ এর থেকে ধরে নিয়েছিলাম, এখন দেখাতে পাচ্ছি BH এর মধ্যে রয়েছে। এটাই তো আমাদের সাবগ্রুপ, দুটো সাবগ্রুপ একটা অন্যটার, সরি দুটো সাবসেট একটা অন্যটার, দুটো সেট দেওয়া রয়েছে একটা অন্যটার সাবসেট দেখানোর ওয়ে, দুটো সেট দেওয়া রয়েছে, আমি একটা সেট থেকে একটা এলিমেন্ট চুজ করলাম, নিয়ে দেখালাম যে ওটা সেকেন্ড সেটটার মধ্যে রয়েছে। তাহলে প্রথম এলিমেন্টটা যেহেতু আরবিটারি চুজ করেছিলাম, দ্যাট ইজ ওয়াই দ্যাট ফার্স্ট সেট ইজ এ সাবসেট অফ দ্য সেকেন্ড সেট। মানে এই রিলেশনটা যে এ আর বি দুটো সেট দিয়ে দিয়েছি, আমি এক্স এ থেকে চুজ করেছি, চুজ করে যদি দেখাতে পারি এক্স বি এর মধ্যে আছে, তাহলে ইমপ্লাই করছে এ ইজ এ সাবসেট অফ বি। দিস ইজ আওয়ার ভেরি নোন রেজাল্ট জিনিস, একদম নোন জিনিস।
এই যে সাবসেট অফ সেই একই জিনিসটা আমি এখানে দেখালাম, যেটা হচ্ছে এইচ এর আরবিটারি এলিমেন্ট সেটা বিএইচ এর মধ্যে রয়েছে, তাহলে এইচ হচ্ছে সাবসেট অফ বিএইচ। এবার যে কাজটা করবে ঠিক এর উল্টো কাজটা করবে, এর উল্টো কাজটা খুব ট্রিভিয়াল, মানে সেটার জন্য আমার বলতে লাগে না যে এর উল্টো দিকেরটাও তুই একইভাবে প্রমাণ করতে পারবি যে বিএইচ ইজ এ সাবসেট অফ এইচ। এটাও প্রমাণ করা যায়। কি করে প্রমাণ করা যায়, কি করে প্রমাণ করবো এবার বল, কেউ আমাকে বল এটা কিভাবে প্রমাণ করবো। এটা খুব ট্রিভিয়াল, আমি এটা করে দেওয়ার পর এটা খুব ট্রিভিয়াল হয়ে গেছে। এটা কিভাবে প্রমাণ করব, এইখানে থেকে কিছু চেঞ্জ করতে হবে, বল কি করা যাবে। এখানে ইনভার্সটা ওইদিকে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, মিন্স H2 এর ইনভার্স। একদম ঠিকই বলেছিস। তুই জাস্ট ওটা H2 ইনভার্স ওদিকে কর, তার মানে আমরা যে রিলেশনটা পাবো সেটা হচ্ছে এইখানে ওটা A ইজ ইকুয়ালস টু BH এরকম ফর্মে ছিল, ওটা B ইজ ইকুয়ালস টু AH এই টাইপের ফর্মে চলে আসবে। ঠিক আছে, এবার ঠিক একদম এখানে যেমন H থেকে একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছি, ওখানে সেরকম BH থেকে একটা আরবিটারি এলিমেন্ট নেবো, B এর জায়গায় AH কিছু একটা 6 7 8 9 কিছু একটা হবে, সেসব বসিয়ে দেবো, বসিয়ে দিলে ওই জেডটা AH এর মধ্যে হয়ে যাচ্ছে দেখতে পাবো। তো একদম উল্টো জিনিস, এটা প্রমাণ করার প্রয়োজন নেই। ইন দ্য সিমিলার ফ্যাশন এটা উই ক্যান শো দিস যে এটা সাবসেট এটা। তো সুতরাং আমি আলটিমেটলি পেলাম একটা অন্যটার সাবসেট হয়, দুটো যদি দুদিক থেকে হয় তাহলে আমরা জানি দুটো সেট সমান হয়ে যায় আলটিমেটলি। সেটা আমাদের এই রিলেশনটা, এটা ধর 2 আর এটা হচ্ছে আমাদের 1, এই দুটো থেকে আমরা ক্লেম করতে পারি এই দুটো সমান। এই দুটো সমান কেন হলো না, একটাই কারণে হলো সমান, সেই কারণটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম যে এদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। ভেবে দেখ, একখানা কমন এলিমেন্ট আছে ধরে নিয়েছিলাম, সেখান থেকেই আমি যে দেখাতে পারছি যে দুটোই সেম হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে একটা যদি কমন এলিমেন্ট থাকে তাহলে তারা একদম সেম হয়ে যাবে। আর আরেকটা কেস হতে পারে কি, যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে কমন এলিমেন্ট না থাকলে দুজনে ডিস্টিংক্ট হবে। এই তো হচ্ছে দুটো জিনিস, তাছাড়া তো কোনো ওয়ে নেই। আমি ধরে নিয়েছিলাম একটা কমন এলিমেন্ট রয়েছে, সেখান থেকে প্রমাণ করলাম যে দুজনেই সেম। আর যদি কমন এলিমেন্ট না থাকতো, মানে এই লাইনটা যদি হোল্ড করতো না, তাহলে কি হতো, দুজনেই ডিস্টিংক্ট হতো। তাহলে এই দুটোই আমার রেজাল্ট, এই যে দুটো রেজাল্ট প্রমাণ করতে বলেছিল, এই দুটো রেজাল্ট আমার একসাথে প্রমাণ হয়ে গেল। তো এটাই হচ্ছে টোটাল আমার কাছে যুক্তি, যে এইভাবে আমরা এইভাবে দেখাই যে আমি এটা ক্লেম করেছিলাম। মনে করে দেখ, বেসিক্যালি এই লেফট কোসেট গুলো হোক বা রাইট কোসেট দিলেও হলো একই ব্যাপার। তো এরা বেসিক্যালি পার্টিশন তৈরি করে, এই কোসেট গুলো পার্টিশন তৈরি করে, একটা সেটকে পার্টিশন করে দেয়। ওই যে জি সেটটা, সেই জি সেটটাকে পার্টিশন করে দেয়। হ্যাঁ, তো পার্টিশন করে দেওয়ার ফলে আমরা জানতাম যে পার্টিশন গুলো জেনারেলি, পার্টিশন বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে জিনিসটা আইডিয়াটা আমার মাথায় আসে সেখান থেকে বুঝতে পারি পার্টিশন গুলো ডিসজয়েন্ট হয়। তো এটা ধরে নিয়েছি, বা পার্টিশন গুলো ডিসজয়েন্ট হয়, এটা আগের রেজাল্ট সেটা জেনেছি, সেটা থেকে করেছি। কিন্তু অ্যাজ এ ইন টার্মস অফ কোসেট এই প্রুফটা এইভাবে হবে। এই প্রুফটা করলে তোরা বুঝতে পারবি যে কোসেটের যে আরো প্রুফ আমরা কিভাবে করি বা না করি। দিস ইজ দ্য ওয়ে। কোসেট গুলো এক একটা সেট, কোসেটের মধ্যে ইটসেলফ কোনো সেই অর্থে স্ট্রাকচার নেই। স্ট্রাকচারটা কোথা থেকে আসছে, ওই ক্যাপিটাল এইচ থেকে আসবে আর জি থেকে আসবে সমস্ত প্রপার্টি। তো এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। এই হচ্ছে প্রুফ, এটা প্রুফটা আমি করাইনি। আর একটা জিনিস, একটা নোটেশন আমি আগের দিন বলেছিলাম, নোটেশনটা সবসময় মাথায় রাখবি। নোটেশন ইন্ডেক্স বলে দিয়েছিলাম, এটা আগের দিন বলে দিয়েছিলাম। ইন্ডেক্স এই ধরনের লেখা হয় কোনো কোনো বইতে, কি জানি না কিরকম লেখে, কখনো এরকম লেখে, কখনো তোর ফার্স্ট ব্র্যাকেটে লেখে। তো বেসিক্যালি এইটা ডিনোট করে, যে কোনো একটা বই পড়বি, যে বই থেকে যেটা রয়েছে সেরকম ভাবে কাজ চালাবি। তো এইটাকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স বলা মানে হচ্ছে এটা আর কিছুই না, এটা হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেটস। ঠিক আছে, নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেটস, বা তুই বল একদিক দিয়ে বল লেফট কোসেট বলতে পারছিস। তো ওই জি এর রেসপেক্টে, জিটা একটা গ্রুপ, এইচটা তার সাবগ্রুপ, ওই এইচ সাবগ্রুপটাকে নিয়ে যে মানে যতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট আমরা বানাতে পারবো, মানে এক্সিস্ট করে, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে বলে আমরা ইন্ডেক্স, বা এই জিনিসটা দিয়ে ডিনোট করে। তো কখনো যদি কোথাও বলে দেয় যে
যে এই ধর সাপোজ জি এইচ ইজ ইকুয়ালস টু ধর 3, তা বুঝবি যে এইখানে যে গ্রুপটা দিয়ে দিয়েছে জি গ্রুপ, এই জি গ্রুপের এই এই যে সাবগ্রুপ, এই সাবগ্রুপের রেসপেক্টে তিনখানা যে লেফট কোসেট বানানো যেতে পারে, মানে ওটাই হচ্ছে তিনটেই হচ্ছে ম্যাক্সিমাম, ওইটাই মানে তিনটেই হবে, ঠিক আছে। এবং মানে এই ধরনের কিছু ধরে নিতে পারবি, একটা ধর এইচ হবে নিচে, একটা ধর এ এইচ, আর অবভিয়াসলি বি এইচ এরকম ভাবে থাকবে। এইচটাই লিখলাম কেন, এইচটা বেসিক্যালি ই আইডেন্টিটি রেসপেক্টে। তো এই ধরনের এরকম তিনটে কোসেট হবে, এই তিনটে কোসেট দিয়ে এই জি সেটটাকে পুরোপুরি তুই পার্টিশন করতে পারবি, এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস রেজাল্ট যেটা হয়, যেটা হচ্ছে এটাকে ইন্ডেক্স বলে দেখানো যায়, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেমের থেকে বলেছিলাম, ল্যাগ্রাঞ্জ থিওরেম যখন বলেছিলাম তখনই বলে দিয়েছিলাম, এটা বেসিক্যালি এই অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ, এইটা হয়। মানে জি এর অর্ডারকে এইচ এর অর্ডার দিয়ে ভাগ করলে যেটা হয় ওটাই ইন্ডেক্স হয়। মানে এটা অল্টারনেট ক্যালকুলেশনের অল্টারনেট ওয়ে হচ্ছে, দিস ইজ দ্য অল্টারনেট ওয়ে। আবার এই অর্ডারটা আবার বলছি এখানে, তো অনেক বইতে দেখবি অর্ডারটা এরকম না লিখে, কোনো কোনো বইতে দেখবি এরকম লিখে, জাস্ট দুটো লাইনের মধ্যে এরকম ভাবে লেখে, ভুল করার কিছু নেই, জাস্ট এটাও মানে নোটেশন, মানে যে বইতে যেরকম ভাবে ফলো করে, কখনো কখনো এই ও লিখে, কার্ডিনালিটি। হ্যাঁ হ্যাঁ কার্ডিনালিটি হিসাবে লেখা হয় আর কি, যেহেতু সেটাই জিনিস, কারণ একটা ফাইনাইট গ্রুপ নিয়ে তো পড়াশোনা করছি, তো সেই জন্য। তো যাই হোক, কোথায় কোন বইতে লেখা আছে যে কোনো একভাবে পড়বি, তো এই ইন্ডেক্সটাই হয় এই জিনিসটা, এটা ফলো করছে ফ্রম, তুই যখন ল্যাগ্রাঞ্জ থিওরেম আমি প্রুভ করিয়েছিলাম, তো আমি ল্যাগ্রাঞ্জ থিওরেম বলে প্রুভ করাইনি, আমি আস্তে আস্তে করতে 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 দেখেছিলাম, আমি এরকম ভাবে করতে ভালোবাসি, তো আমার থিওরেম বলে দিলাম দিয়ে তারপর প্রুভ করলাম, ওরকম ভালোবাসি না, তো সেই জন্য ওরকম আমি নর্মাল করতে করতে দেখিয়েছি কিভাবে এসছে। তো বেসিক্যালি ফ্রম ল্যাগ্রাঞ্জ থিওরেম, যখন যদি ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়িস দেখবি তখনই বুঝে যাবি যে যখন করেছি আমি যতগুলো লেফট কোসেট আছে সেটাকে কাউন্ট করেছি, কাউন্ট করার পর প্রত্যেকটা লেফট কোস কতগুলো লেফট কোসেট আছে এবং প্রত্যেকটা লেফট কোসেটে কতগুলো করে এলিমেন্ট আছে, তখন আমি একটা থিওরেম দেখিয়েছিলাম বা রেজাল্ট বলেছিলাম যে প্রত্যেকটা কোসেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, মানে এইখানে যদি এই কোসেটটার মধ্যে যদি 10টা এলিমেন্ট থাকে, এটা তো 10টা থাকবে, এটা তো 10টা থাকবে। তো সেই জিনিসটা, সেই রেজাল্টটা আমি ইউজ করেছিলাম, করে আলটিমেটলি ওই ল্যাগ্রাঞ্জ থিওরেমে যা সেই সমস্ত প্রমাণ করেছিলাম। তো এটা হলো, আর তারপর ওই বোধহয় দুটো থিওরেম করেছিলাম, একটা গ্রুপের অর্ডার রেসপেক্টে আর একটা এলিমেন্টের অর্ডার রেসপেক্টে। তো যাই হোক, এইটুকুনি আমার বলার ছিল, এইখানে আর তেমন কিছু বলার নেই। তো এখানে আশা করি আর কারোর সমস্যা নেই, এর পরের দিন নর্মাল আর কোশ্চেন গ্রুপ পড়াবো এখান থেকে, তো সেটা আমি আর আজকে বলছি না, আজকে খুব একটা সিম্পল জিনিস অন্য জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি, তা কার সিমেট্রি? সিমেট্রি আমাদের সিলেবাসে যেটুকুনি রয়েছে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল কিছু জিওমেট্রিক ফিগার। এখন কিছু শব্দটা ঠিক নয়, কিছু বলতে তোদের তিনটে জিনিস রয়েছে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর ট্রায়াঙ্গেল, তিনটে জিনিসের রয়েছে, ঠিক আছে। এই তিনটে জিনিসই তোদেরকে পড়তে হবে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, দুই হচ্ছে ধর রেক্ট্যাঙ্গেল, তিন হচ্ছে স্কোয়ার। এই তিনটে জিনিসের সিমেট্রিটাকে স্টাডি করতে হবে। তো সিমেট্রি স্টাডি মানে কি? সিমেট্রি স্টাডি মানে তোর কাছে একটা জিওমেট্রিক ফিগার দেওয়া রয়েছে, সেটা তুই মনে মনে ট্রায়াঙ্গেলই ভেবে নে, সেই ট্রায়াঙ্গেলটার মধ্যে সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটা ট্রান্সফরমেশন দেবো, এমনই একটা ট্রান্সফরমেশন যেটা আমার কাছে যে শেপটা রয়েছে সেই শেপটা যেন প্রিজার্ভ থাকে। তার মানে আমার কাছে যে ট্রায়াঙ্গেল রয়েছে সেই ট্রায়াঙ্গেলটা যেন ট্রায়াঙ্গেলই থাকে এবং তার সাইড, তার অ্যাঙ্গেল, এগুলো যেন প্রিজার্ভ থাকে, এইগুলো যেন কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে আমার কাছে সিমেট্রি, মানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে ধর দুটো আমাদের কাছে, সেই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স যেন সব সময় ফিক্স থাকে, তাহলে সেই যে অপারেশন, সেই অপারেশনটাকে আমরা বলবো সিমেট্রি অপারেশন। দুটো পয়েন্ট ধর, দুটো পয়েন্ট একটা লাইন দিয়ে কানেক্টেড রয়েছে, সেটাকে আমি এমন একটা কিছুভাবে চেঞ্জ করলাম, সেই চেঞ্জ করার পর এমন একটা জায়গায় এলো যে ওই ডিস্টেন্স দুটো বলবো, ডিস্টেন্সটা ফিক্সড রইলো, তার ফলে শেপটা ফিক্স থাকলো। সহজ কথা আমি এখানটা লিখে দিই, ট্রান্সফরমেশন
which preserves the shape। একটা জিওমেট্রিক ফিগারের শেপটা ফিক্সড রইল। এখন জিওমেট্রিক ফিগার অনেক কিছু হতে পারে, একটা ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার, এটা হচ্ছে নামমাত্র 3টে এক্সাম্পল। তুই প্রচুর জিওমেট্রিক ফিগার নিজের হাতে বানাতে পারবি যেগুলোর কোনো নাম নেই, কত রকম কিছু বানিয়ে ফেলতে পারবি সিমেট্রি দিয়ে। কিছু সিমেট্রি রয়েছে। তো সিমেট্রি বলতে আমি কি বুঝি সেটাকে আমি আগে ডিফাইন করি। সিমেট্রি মানে বুঝলাম যে একটা ট্রান্সফরমেশন হুইচ প্রিজার্ভস দ্য শেপ, শেপটাকে প্রিজার্ভ রাখে। তাহলে একটা 2 ডাইমেনশনে দাঁড়িয়ে, 2 ডাইমেনশন মানে আমার একটা কাছে প্লেন রয়েছে, আমি ধর এরকম আমার ল্যাপটপের এটা স্ক্রিনটা, তো সেখানে এমন কি কি অপারেশন আছে যে অপারেশনগুলো একটা ফিগারের সিমেট্রিটাকে চেঞ্জ করবে না। সিমেট্রি মানে ফিগারটা যেখানে রয়েছে একদম সেইখানেই থাকবে, এবং যে পজিশনে রয়েছে সেই পজিশনটা মানে যদি তুই না কোনো না কোনো ভাবে তুই মার্কিং করে রাখিস, তুই ফিগারটাকে দেখলে বুঝতে পারবি না মানে সেই অপারেশনটা করার পর যে ফিগারটাকে আমরা সেই অপারেশনটা দিয়েছি। মানে আমরা যদি ধর এমন, আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বোঝাবো, তার আগে বলছি যে এই অপারেশনগুলো কি কি হয়। সেই অপারেশনগুলোর মধ্যে পড়তে পারে, যেটা 1 নম্বর পড়ে সেটা অবভিয়াসলি রোটেশন, তার মানে আমরা রোটেশন ঘোরাতে পারি। 2 নম্বর হতে পারে মিরর রিফ্লেকশন বা সহায়ক রিফ্লেকশন। আর 3 নম্বর আইডেন্টিটি, এই টাইপের অপারেশন। 4 নম্বর কম্বিনেশন। কম্বিনেশন বলতে রোটেশন আর রিফ্লেকশনের কিছু কম্বিনেশন হতে পারে, তো সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে একটা জিনিসকে কিন্তু আমরা এখানে অ্যালাউ করি না, সেটা হচ্ছে ট্রান্সলেশন। কারণ ট্রান্সলেশনটা জেনারেলি এই জায়গায় কম্পাটিবল অনেক সময়তেই হয় না এই সিমেট্রি অপারেশনের রেসপেক্টে, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। তো ইন এ জেনারেল, এটা পরে বুঝবি, আপাতত সেই জটিলতায় যাওয়ার দরকার নেই। তো ইন জেনারেল ধরে নিবি তোদের কাছে যে 2 ডিমেনশনাল ফিগার রয়েছে সেইখানে যে সিমেট্রি অপারেশন গুলো রয়েছে সেখানে ট্রান্সলেশন হচ্ছে ফরবিডেন। ট্রান্সলেশন আমরা ইউজ করব না। ট্রান্সলেশনে কি হয়, বেসিক্যালি যে আমার কাছে জিওমেট্রিক ফিগারটা থাকে সেটা শিফট করে যায়, সরে যায়, ট্রান্সলেশনে সরে যায়, কিছুটা ফিগারটা হয়তো একই রইলো কিন্তু সরে গেল। তো আমরা সেই জিনিসটা চাইছি না, আমরা এমনই একটা জিনিস চাইছি সেখানে কোনো না কোনো একটা ফিক্সড জিনিস থাকবে। ফিক্সড জিনিস বলতে আমরা খেয়াল করবি, আমরা যখন ফিগারকে রোটেট করাই, রোটেশনাল সিমেট্রি বলছি যখন, রোটেশনে দেয়ার ইজ এ ফিক্সড পয়েন্ট যেটাকে আমরা সেন্টার বলি, ঠিক আছে? তো যেমন সার্কেলের একটা সেন্টার বরাবর তুই একটা সার্কেলকে যদি মনে মনে রোটেট করাস, দেখ সার্কেলটা সার্কেলই থাকে, কোনোভাবেই চেঞ্জ হয় না, তুই কোনোভাবেই ধরতে পারবি না। সেরকমই রিফ্লেকশন মানে রিফ্লেকশন করছিস একটা সহজ ব্যাপার, তুই ভাবতে পারবি এমন একটা অ্যাক্সিস রয়েছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে তুই ফিগারটাকে রিফ্লেক্ট করাচ্ছিস দুদিকে, তো সেখানে একটা লাইন অফ সিমেট্রি আসবে। তার মানে আমি আবার এখানটা লিখে দিচ্ছি, এই রোটেশনে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সেন্টার, একটা ফিক্সড সেন্টার, এটা হচ্ছে ফিক্সড। আর যখন রিফ্লেকশন করাবি সেখানে একটা আসবে লাইন অফ রিফ্লেকশন। এই দুটো জিনিসই ফিক্সড, লাইন অফ রিফ্লেকশনটা পুরোপুরি ফিক্সড, আর সেন্টার তো অবভিয়াসলি যখন রোটেট করানো হয় সেটা ফিক্স থাকে। তো এগুলো হচ্ছে তত্ত্ব কথা, এগুলো এরকম কঠিন কঠিন কথা, কিন্তু আদপে এগুলো খুব কঠিন নয়, এগুলো খুব সিম্পল। একটা এক্সাম্পল নিলেই তোদের কাছে জিনিসগুলো সমস্তটা ক্লিয়ার হবে। তো এক্সাম্পলটা আমি হাতে আঁকবো না, সেই জন্যই আজকে বের করে রেখেছিলাম, হাতে আঁকার থেকে জিনিসটা ছবিতে দেখানো অনেক ভালো। কোনটা দেখানো যায়? আচ্ছা, আগে লাইন অফ সিমেট্রিটা দেখে নে, আশা করি দেখতে পাচ্ছিস। তো লাইন অফ সিমেট্রি খেয়াল করে দেখ কত রকম সিমেট্রি লাইন হতে পারে। আমার কাছে যখন স্কোয়ার এরকম একটা ফিগার থাকবে, সেখানে দেখ তুই এই যে সাইডগুলো আছে, ঠিক সাইডের মিডল পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন নে, বা এইদিকে যে সাইডগুলো, এই দুটো সাইড আছে এদের মিডল পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন, বা এই ডায়াগোনাল, এরা হচ্ছে সবাই লাইন অফ সিমেট্রি। কেন? এই লাইন অফ সিমেট্রির রেসপেক্টে তুই যদি এই পুরো ফিগারটাকে রিফ্লেক্ট করাস,
আমি যখন লাইন অফ সিমেট্রি বলবো তখন কিন্তু রিফ্লেকশন, যখন পয়েন্ট অফ সিমেট্রি বলবো তখন সেটা বেসিক্যালি আমি যেটাকে বলতে চাইছি সেটা কিন্তু রোটেশন। আপাতত আমি রিফ্লেকশনের দিকে নজর দিচ্ছি। তো এই লাইনের রেসপেক্টে যদি ফিগারটাকে তুই যদি রিফ্লেক্ট করাস তাহলে দেখ ফিগারটা একদম সেম থাকে, কোনো পার্থক্য হয় না। সিমিলারলি তুই ডায়াগোনাল গুলোর রেসপেক্টে কর, তাহলেও দেখ ফিগারগুলো সেম থাকে। এটা হচ্ছে স্কোয়ারে। তো তাহলে স্কোয়ারে তুই দেখতে পাচ্ছিস কতগুলো লাইন অফ সিমেট্রি রয়েছে, টোটাল 4টে লাইন অফ সিমেট্রি রয়েছে। এই লাইন অফ সিমেট্রি গুলো তোদেরকে খুঁজে বের করতে হবে, একটা ফিগার দিয়ে দেবে সেখানে কতগুলো লাইন অফ সিমেট্রি সেটা তোকে খুঁজে বের করতে হবে, ঠিক কতগুলো প্রত্যেকটা বের করতে হবে। তো আর কিছু নেই এখানে। আর যে হতে পারে সেগুলো হচ্ছে তোর তোর কি বলবো পয়েন্ট পয়েন্ট সিমেট্রি বলতে বেসিক্যালি আমি বলতে চাইছি সেটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি। তো রোটেশনাল সিমেট্রি একটু পরে বলছি। রোটেশনাল সিমেট্রি আর কিছুই না, যদি তোরা বুঝতে পারিস যে এই যে পয়েন্ট, এই যে সেন্টার, এই সেন্টারটা এই যে মানে যেখানে দুটো ডায়াগোনাল কাট করেছে যে পয়েন্টটাতে, তো ওই পয়েন্টটাই হচ্ছে বেসিক্যালি তোর আমার পয়েন্ট সিমেট্রি বা সেন্টার। তো এইটার রেসপেক্টে মানে এইখান থেকে একটা স্ট্রেট লাইন তুই ধর ও আমাদের স্ক্রিনের বাইরে বেরিয়ে এসছে, তো তার রেসপেক্টে যদি এই স্কোয়ারটাকে যদি রোটেট করাই, তেমন ভাবে রোটেট করালাম ধর 90 ডিগ্রি রোটেট করালাম, যাতে এই যে কোণাটা এই কোণাটা এই কোণায় চলে আসে, এই কোণাটা এই কোণায় চলে আসে, এটা এদিকে চলে আসে আর এটা এখানে চলে আসে, মুভ করে একটা করে শিফট করে। তো সেটা এক ধরনের অপারেশন, দ্যাট ইজ ওয়ান অফ টাইপ অফ অপারেশন যেখানে তোর রোটেশনাল সিমেট্রি মেনটেন হচ্ছে। সিমিলারলি আরো এক ঘর রোটেট করতে পারিস, আরো এক ঘর রোটেট করতে পারিস, মানে 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, 270 ডিগ্রি হতে পারে, এন্ড টোটাল 360 ডিগ্রি হতে পারে। টোটাল এরকম ভাবে রোটেট করতে পারিস। তো দিস অল আর রোটেশনাল সিমেট্রি। সিমিলারলি যখন রেক্ট্যাঙ্গেলে চলে আসবি, রেক্ট্যাঙ্গেলে খেয়াল করে দেখ এখানে ডায়াগোনালের রেসপেক্টে কিন্তু কোনো সিমেট্রি নেই, লাইন অফ সিমেট্রি নেই। কেন? এইটা যদি ডায়াগোনাল তুই যদি জয়েন করে দিস, এই দুটো ডায়াগোনাল যে কোনো ডায়াগোনালের কথা বলতে পারিস, তার রেসপেক্টে যদি ছবিটাকে যদি ঘোরানোর চেষ্টা করিস বা মানে রিফ্লেক্ট করানোর চেষ্টা করিস, তাহলে এটা তো রিফ্লেক্ট করে এই জায়গায় কোথাও কোনো একটা জায়গায় আসবে, তো ছবিটা তো সেম থাকছে না। দ্যাট ইজ ভাই ওই রেক্ট্যাঙ্গেলে অনলি দুখানা লাইন অফ সিমেট্রি আছে, দুটোর বেশি নেই। তো আর যদি ঘোরাতে হয় মানে রোটেট করাতে হয়, রোটেট করালে এই তোর সেই তোর কি বলবো কর্নারটা, এই কর্নারে এলে বা যে 90 ডিগ্রি যে রোটেশনটা এইখানে দিলাম, সেই সেম রোটেশন এখানে দিলে হবে না। কারণ তখন এই যে দিকটা, এই দিকটা এদিকে চলে আসবে, মানে এই যে সাইডটা, এই সাইড ছোট সাইডটা এটা মাথার দিকে চলে আসবে। সেইটা হলে ফিগারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটা আমরা চাইছি না, সেই জিনিসটা অ্যালাউড নয়। তো আমরা একমাত্র রোটেশন দিতে পারি এটা টোটাল যদি দিয়ে এইখানে চলে আসে, হ্যাঁ মানে এই দিকটা পুরো এইদিকে চলে আসে আর একদম মানে 180 ডিগ্রি, সেই সেরকম যে রোটেশন, সেই ধরনের রোটেশন। তো এইগুলো প্রত্যেকটা আমরা স্টাডি করবো, আস্তে আস্তে আরো অনেক জিনিস স্টাডি করবো। সিমিলারলি লম্বস রয়েছে, কাইট রয়েছে, ট্রাপিজয়েম রয়েছে, প্যারালোগ্রাম রয়েছে, আরো সোজা ট্রায়াঙ্গেল রয়েছে। ট্রায়াঙ্গেল যখন হবে, ট্রায়াঙ্গেলের দুরকম ফিগার, বেসিক্যালি যখন আইসোস্কেলস ট্রায়াঙ্গেল অথবা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল যেহেতু বুঝতে পারছি, ইকুইল্যাটারাল অনেক কিছু সিমেট্রি এর মধ্যে দিয়ে পাবি। যেরকম তুই দেখ কোন একটা ভার্টেক্স থেকে তোর অপোজিট সাইডের মিডল পয়েন্ট, যে মিডিয়ান বা পারপেন্ডিকুলার বলতে পারিস, যাই হোক সবই সেম এখানে, তো টানিস, সেই যে লাইন, সেই লাইনের এগেনস্টে এই ফিগারে সিমেট্রি রয়েছে। তুই এই লাইনের রেসপেক্টে ফিগারটাকে তুই মানে ভাঁজ করলে মানে পুরো দেখ এই ভার্টেক্সটাই এখানে গিয়ে পড়বে, মাথায় গিয়ে পড়বে, একদম ফিগারটা কোনো চেঞ্জ হয় না। সিমিলারলি এদিকের যে মিডিয়ান বা এদিকের মিডিয়ান সবই একই রকম একটা করে, মানে টোটাল এখানে আমার 3টে লাইন অফ সিমেট্রি পাওয়া যাচ্ছে। সিমিলারলি তুই যদি এখানে রোটেশনাল সিমেট্রির কথা বিচার করে দেখিস, তো তোরা যদি এই পয়েন্টটাকে যদি মুভ করে এইখানে নিয়ে আসিস, এইটাকে এদিকে নিয়ে আসিস এবং এটাকে এদিকে নিয়ে আসিস, মানে টোটাল তুই 120 ডিগ্রি, এটা তো 120 ডিগ্রি যদি রোটেশন দিস, আরেকটা হতে পারে 240 ডিগ্রি রোটেশন, টোটাল এই রোটেশনটা, আর একটা হচ্ছে টোটাল 360 ডিগ্রি রোটেশন। তাহলে 3 রকম জিনিস পাচ্ছিস। এইগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের সিমেট্রি। আমি আরো বেশি ডিসকাস করবো এগুলো। আর এটা হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলস ট্রায়াঙ্গেলে কিরকম সিমেট্রি আছে, এই ভার্টেক্স থেকে, ভার্টেক্স বলতে এই দুটো সেম সাইড যে দুটো, আইসোস্কেলস মানে জানি দুটো সাইড সেম, তো এই দুটো ভার্টেক্স সেম যে লেন্থের যে দুটো সাইড, তার মাথা থেকে সেই ভার্টেক্সটা থেকে অপোজিট সাইডের উপর একটা তুই টানলি, পারপেন্ডিকুলার টানলি, এই যে লাইনটা দাঁড়াচ্ছে, এই লাইনের রেসপেক্টে আইসোস্কেলস ট্রায়াঙ্গেলে অনলি সিমেট্রি রয়েছে, আর কোনো লাইনের রেসপেক্টে সিমেট্রি নেই।
এখানে একটাই লাইন অফ সিমেট্রি। তো এইগুলো হচ্ছে আমাদের লাইন অফ সিমেট্রি। এখানে অনেক ফিগার রয়েছে, আমাদের সব ফিগার আমাদের স্টাডির মধ্যে নেই। আমরা অনলি স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল এই 2-3টে জিনিস পড়বো। ট্রায়াঙ্গেলের মধ্যে অবভিয়াসলি ভাগ আছে, ইকুইল্যাটারাল হলে কি হবে, আইসোসেলেস হলে কি হবে। স্কেলিন ট্রায়াঙ্গেল মানে ওই বাংলায় বলে বিষমবাহু ত্রিভুজ। তো ওখানে কি হবে, ওখানে কিছুই হবে না। হ্যাঁ, ওখানে কোনো লাইন অফ সিমেট্রি পাবি না। যে কোনো হাতে করে এঁকে দেখবি যে স্কেলিং ট্রায়াঙ্গেল যদি হয়, তো সেখানে তুই কোনো লাইন পাচ্ছিস কি যার রেসপেক্টে রিফ্লেক্ট করাতে পারছিস তুই সেই ট্রায়াঙ্গেলটাকে, নেই, অবভিয়াসলি নেই, কারণ 3টে সাইড 3 রকম। তো এই হলো আমার ব্যাপার। আচ্ছা, এইখানে একটা ব্যাপার রয়েছে, এখানে ওই তোর স্কোয়ারের ব্যাপারটাকেই, যে আমি রোটেশনের কথাটা বলছিলাম, রোটেশনটা এখানে এই ছবি থেকে তোরা ক্লিয়ার বুঝতে পারবি যে রোটেশনটা কিভাবে করাচ্ছি। এই যে আমি বললাম যে আমি যদি যে পয়েন্টগুলো আছে, ভার্টেক্স গুলো আছে, এগুলো যদি নাম দিই, নমেনক্লেচার দিই, তাহলে কিন্তু ব্যাপারটা তোরা বুঝতে পারবি। দেখ, এ বি সি ডি অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া রয়েছে, 90 ডিগ্রি রোটেশন করেছি। 90 ডিগ্রি রোটেশন করলে কি হবে, এটা এখানে চলে আসবে, বিটা সিতে চলে যাবে। দেখ তাই হয়েছে, এ বি সি ডি, এটা বিতে চলে আসছে, বিটা সিতে চলে আসছে, সিটা ডিতে চলে আসবে, ডিটা এর জায়গায় চলে আসবে। জাস্ট রোটেশন কাউন্টার ক্লকওয়াইজ। এটা 180 ডিগ্রি রোটেশন। আরো একবার মানে এই ফিগারটার উপর আরো এক্সট্রা 90 ডিগ্রি দিয়ে দেবে, তাহলে একই রকম আরেকটু এক ঘর করে শিফট করে যাবে। 270 ডিগ্রি দিলে আরো এক ঘর শিফট করবে। 360 ডিগ্রি দিলে শিফট করার পর দেখ ইনিশিয়াল কনফিগারেশনে চলে এসেছে, ইনিশিয়াল, একদম ইনিশিয়াল কনফিগারেশন। তো এইগুলো হচ্ছে আমার কাছে সিমেট্রি অপারেশন উইথ রেসপেক্ট টু রোটেশনাল সিমেট্রি। আমি সিমেট্রি গুলো দেখিয়েছি, লাইন সিমেট্রি গুলো দেখিয়েছি। লাইন সিমেট্রি গুলো হচ্ছে এই 4টে লাইন সিমেট্রি, আর এগুলো হচ্ছে সমস্ত 1 2 3 4, এরা হচ্ছে সমস্ত রোটেশনাল সিমেট্রি। তো এই ধরনের রোটেশনাল সিমেট্রি আমি তোদেরকে যতগুলো পড়ালাম, রোটেশনাল সিমেট্রি আর লাইন সিমেট্রি, এদের যে কি বলবো কম্পোজিশন, মানে দুটো অপারেশনকে দিয়ে কম্পোজ করাতে পারবি, কম্পোজিশন অপারেশনও হচ্ছে একটা সিমেট্রি অপারেশন। কিন্তু এদের বাইরে তুই যদি কোনো অপারেশন করিস, সেগুলো কোনোভাবেই সিমেট্রি অপারেশনের মধ্যে পড়ছে না। তাহলে আমরা উই আর অনলি অ্যালাউড টু ডু operation which belongs to rotational symmetry or ওই যে reflectional symmetry by the combination। কম্বিনেশন শব্দটা তোদেরকে আমি বলেছি, কম্বিনেশন করতে পারি। আর আইডেন্টিটি নতুন কোনো কিছু নয়, আইডেন্টিটি তুই খেয়াল করে দেখ, এই যে 360 ডিগ্রি যেটার কথা বলেছি, দ্যাট ইজ অ্যান আইডেন্টিটি অপারেশন। মানে আমার ইনিশিয়াল কনফিগারেশন দেখ, আইদার আমি যদি 360 ডিগ্রি রোটেশন করাই, তাহলেই দেখ ইনিশিয়ালটা আবার ইনিশিয়ালে ফিরে আসছে। সো দ্যাট ইজ ওয়াই ওটা 360 ডিগ্রি রোটেশন বলতে পারিস, অথবা তোরা ওটাকে বেসিক্যালি আইডেন্টিটি অপারেশন বলতে পারিস, যে কোনোটা দিয়ে ডিনোট করতে পারিস। আর এই যে টোটাল যে অপারেশন, এখানে টোটাল আমি যদি একটা স্কোয়ার দেখি, তাহলে এখানে টোটাল 1 2 3 4 4টে অপারেশন হচ্ছে রোটেশন, আর তোর গিয়ে হলো রিফ্লেকশন হচ্ছে। তো টোটাল এই লাইনটা দুটো, 3টে 4টে লাইনের রেসপেক্টে যে 4 রকম যে রিফ্লেকশনাল অপারেশন, রিফ্লেকশন সিমেট্রি যে অপারেশন, টোটাল 4টে প্লাস 4টে, এই টোটাল 8খানা আমার কাছে অপারেশন রয়েছে। এই 8টা অপারেশন নিয়ে আমরা তোর মানে এই 8টা অপারেশন বা এই 8টা এলিমেন্ট নিয়ে আমরা একটা সেট বানাতে পারি। একটা সেট তৈরি করলাম, সেটের 8খানা মেম্বার হচ্ছে ওই 8টা অপারেশন, 4টে রিফ্লেকশনের রেসপেক্টে, 4টে রোটেশনের রেসপেক্টে, টোটাল 8টা অপারেশন। এই যে 8টা অপারেশন এবং এই 8টা অপারেশনকে আমরা কম্পোজিশন করতে পারবো, মানে এদের কম্বিনেশন করে আমরা ইউজ করতে পারি। এই টোটাল 8টা অপারেশন মিলে একটা গ্রুপ তৈরি হয়, এই 8টা অপারেশন মিলে একটা গ্রুপ তৈরি করা যায়। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আরো সিম্পল ওয়েতে, খুব সহজ করে তোর আমরা পড়তে পারি। কিভাবে পড়তে পারি, খুব সিম্পল করে তুই যদি বলিস, তাহলে আমি ব্যাকে যাই, জানি না সময় আছে কিনা মানে বলার মতন, তবু চেষ্টা করছি। যদি মানে তোরা নিজেরাও পরে করতে পারবি। ধর এটা আমার কাছে স্কোয়ার দেওয়া রয়েছে, যদিও স্কোয়ার লাগছে না, যাই হোক। ধর এটা আমার কাছে এ, এটা আমার কাছে বি, এটা আমার কাছে সি, এটা আমার কাছে ডি। তো আমি কি প্রথমে বললাম, আমি তোর রোটেশনের রেসপেক্টে দেখছি, রোটেশনের রেসপেক্টে যখন 4টে এলিমেন্টকে আমরা দেখছি, আমি বললাম কি এই একটা একটা করে ঘর রোটেশন করছে, তাহলে
আমি ওই মনে পড়ে আমি যখন S3 করিয়েছিলাম, S3 তে কি বলেছিলাম, S3 বেসিক্যালি ছিল এবিসি, এই তিনটে এলিমেন্টের উপর যত রকম করে পারমুটেশন হয় সেই পারমুটেশন গুলো। এখানেও কিন্তু রোটেশন মানে বেসিক্যালি একটা পারমুটেশনই হচ্ছে। কিরকম পারমুটেশন হচ্ছে দেখ, খেয়াল করে দেখ, আমার কাছে ABCD ইনিশিয়াল কনফিগারেশন ছিল, আমি এটাকে তোর রোটেশন দিয়েছি। রোটেশন দেওয়া মানে এটা হচ্ছে বেসিক্যালি π/2 রোটেশন দিয়েছি। তো এটা এরকম একটা জিনিস দিয়ে ডিনোট করছি, ওগুলো মানে এটা নিয়ে ভাবনার কিছু নেই। তো বেসিক্যালি কি জানাচ্ছে দেখ, এটা বি এর জায়গায় চলে যাচ্ছে, বিটা সি এর জায়গায় চলে যাচ্ছে, সিটা ডি এর জায়গায় চলে যাচ্ছে এবং ডিটা এ তে চলে আসছে। সো দিস ইজ আওয়ার π/2 রোটেশন। বোঝা গেল? তো দিস ইজ এ নাথিং বাট এ বাইজেকশন। এটা একটা বাইজেকশন, এবিসিডি তেই ম্যাপ করছে, কিন্তু সেটা একটা আমরা বাইজেক্টিভ ম্যাপিং হিসেবে দেখতে পাচ্ছি এবং সেটার সাইক্লিক নোটেশনে বা এটা বাইজেক্টিভের সাইক্লিক নোটেশনে তোরা চাইলে লিখতে পারিস। তো দিস ইজ দ্য এলিমেন্ট, এটা হচ্ছে π/2 রোটেশন। যখনই তুই এটাকে পাই রোটেশনে কনভার্ট করবি, তো মাথাটা তো ঠিকই থাকবে, ABCD এরকম চারটে থাকবে, এটা আরো পাই মুভ করে যাবে। তার মানে এটা সি, এটা ডি, এটা এ, এটা বি। আচ্ছা, আরো একটা রোটেশন হতে পারে যেটা হচ্ছে আরো পরে, মানে π+π/2 মানে 3π/2, এই রোটেশনটা থাকছে। এটা হচ্ছে বেসিক্যালি ABCD। তাহলে এখানে থাকছে তোর বেসিক্যালি DABC। তাহলে এই তিনটে। আর একটা হচ্ছে তোর আইডেন্টিটি কনফিগারেশন। আইডেন্টিটি আমার মনে হয় না, সেটা বেসিক্যালি তুই 0 ডিগ্রি রোটেশনও ভাবতে পারিস, বা এখানে R00 করতে পারিস, বা আইডেন্টিটি আই লিখতে পারিস। তো সেটা হচ্ছে বেসিক্যালি ABCD তেই থাকবে আলটিমেটলি, বা একটা 360 ডিগ্রি রোটেশনও তোরা বলতে পারিস, যেটা ইচ্ছা। তো এইগুলো হচ্ছে সমস্ত রোটেশনাল সিমেট্রি। আর রিফ্লেকশনাল সিমেট্রি আমি একটাও বলবো না। রিফ্লেকশন, তুই কি করে রিফ্লেকশন হচ্ছে তোরা দেখতে পেলি যে আমার কাছে টোটাল 4খানা অ্যাক্সিস রয়েছে। তো 4টে অ্যাক্সিসের রেসপেক্টে আমার ইনিশিয়াল যে কনফিগারেশন ABCD ঠিক একই রকম লাগবে, কিন্তু ABCD চেঞ্জ করবি না, ABCD এরকমই রইলো। ধর আমি একটা বললাম যে এটা আমার ইনিশিয়াল কনফিগারেশন ABCD, আমি রিফ্লেকশন করলাম কার রেসপেক্টে, ধর বললাম কোন একটা ডায়াগোনাল নিলাম, ধর এই ডায়াগোনালটার রেসপেক্টে আমি রিফ্লেকশন করলাম, তাহলে কি হবে দেখ, A আর C ইন্টারচেঞ্জ হবে, আর কিছু হবে না, B আর D কিন্তু ফিক্স থাকবে। তাহলে বিটা বি এর জায়গায় থাকবে, ডিটা ডি এর জায়গায় থাকবে, সিটা এতে আসবে, এটা সিতে আসবে। সো দিস ইজ, এটা হচ্ছে এক ধরনের রিফ্লেকশন। এরকম করে আরো বাকি যে তিনটে রিফ্লেকশন আছে, তো সেটা তোরা লিখে ফেলতে পারবি। এটা এটা কিছু একটা নাম দিতে পারিস, এটার এই যে তোর লাইনটা, এই লাইনটা কিছু একটা লাইন নাম দিয়ে, তো তার রেসপেক্টে যেহেতু এটা করছি, মানে তো সেই টাইপের, মানে ধর এটা কিছু একটা আর তোর এটা বিডি এরকম কিছু একটা নাম দিতে পারিস। তো বিডি রেসপেক্টে যেহেতু রিফ্লেকশন করছি, তো তাই জন্য এটা হচ্ছে দিস। তোর আরো এই ডায়াগোনাল রেসপেক্টে আসবে, তখন এটা চেঞ্জ হবে কিরকম, বা তোর এই যে মিডল পয়েন্টের রেসপেক্টে যখন হচ্ছে তখন কিভাবে চেঞ্জ হচ্ছে। এই টোটাল 8টা এলিমেন্ট আমার কাছে রয়েছে। এই টোটাল 8টা এলিমেন্ট কমপ্লিট করে, আমি তো 4টে আর 5টা করেই দিলাম, আর 3টে তোরা কমপ্লিট করবি। কমপ্লিট করার পর 8x8 একটা টেবিল তৈরি করবি, যেটা কেলিস টেবিল। সেই টেবিলে তোদেরকে কম্পোজিশন কি করে করতে হয় শিখিয়ে দিয়েছি। কম্পোজিশন করা মানে আর কিছুই না, এই দুগুলোর গুণ করা শিখে গেছিস, দুটো পাশাপাশি রেখে কিভাবে গুণ করতে হয়। গুণ করে কেলিস টেবিলটা কমপ্লিট করলে কি রকম দেখতে আসছে এবং সেটা যে গ্রুপ স্ট্রাকচার হচ্ছে সেটা তোরা প্রমাণ করবি। মানে 8x8 64টি এলিমেন্ট তোরা করে দেখবি যে সত্যি সত্যি তারা কিরকম দাঁড়াচ্ছে। তো এই অবধি থাক। আর বাকি যে এটাই সবচেয়ে, মানে তোদের যে সিলেবাসে যেগুলো রয়েছে তাদের মধ্যে এটাই সবচেয়ে বড়, মানে যেহেতু এটা S4 এর একটা অংশ, S4 এর একটা সাবসেট, তো এতগুলো এলিমেন্ট, 8খানা এলিমেন্ট আসছে, কিন্তু তো ট্রায়াঙ্গেল গুলো তো অত আসবে না, ওগুলো তো অনেক ছোট হবে। তো এটাই অনেকটা বড় বেসিক্যালি। তো তো এটা করবি, এটা হচ্ছে স্কোয়ারের সিমেট্রি। যদি এরপর যদি তোরা করতে চাস, দেখতে পাসবি যে রেক্ট্যাঙ্গেলের সিমেট্রি কি হবে, একদম সেম জিনিস, কিন্তু সিমেট্রি কমে যাবে। স্কোয়ারে যেমন তোর সমস্ত ডায়াগোনালের রেসপেক্টে আসছিল, ওখানে দেখেছিস ডায়াগোনালের রেসপেক্টে আসছিল না। বা রেক্ট্যাঙ্গেলে তোর অনলি খালি ওই দুটো সাইডের যে যে দুটো ইকুয়াল সাইড আছে সেই দুটোর মাঝামাঝি করে যে দুটো লাইন আসছে সেই দুটো রেসপেক্ট আসছে, মানে অনলি দুটো জায়গায় আসছিল, আর রোটেশনে একটা জায়গায় রোটেশন আসছিল। তো যাই হোক, সেই যদি টেবিলটা যদি তোরা কমপ্লিট করতে, টোটাল 4টে এলিমেন্ট হবে তুই যদি রেক্ট্যাঙ্গেল নিস। হ্যাঁ, মানে রেক্ট্যাঙ্গেল বলতে আমার এমন একটা রেক্ট্যাঙ্গেল যার অপোজিট সাইড দুটো ইকুয়াল, সেইভাবে নিস,
তাহলে 4টে এলিমেন্ট টোটাল আসবে, যে যখন 4 4 16, 16টা এলিমেন্টের একখানা তোর কম্পোজিশন টেবিল তৈরি করতে হবে। তো সেটা অনেক সিম্পল, সেটা অনেক ছোট এবং অনেক সিম্পল। এটাই হচ্ছে সবচেয়ে বড় 64টি এলিমেন্ট, মানে 64টি এলিমেন্টের কে লিস্ট টেবিল, মানে এলিমেন্ট হিসেবে বললে 8টা, আর যদি রেক্ট্যাঙ্গেল করিস দেখুন দেখবি 4টে আসবে। অবশ্যই বুঝতে পারছি যখন ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল করবো জিনিসটা আরো ছোট হয়ে যাবে, অনেক আরো সহজ হয়ে যাবে, কিন্তু দিস ইজ দ্য মোস্ট, এটাই সবচেয়ে বড় তোদের সিলেবাসে যেটুকুনি রয়েছে। তো এটা তোরা আমি আশা করবো কমপ্লিট করতে পারবি যদি বুঝে থাকিস। এটা খুব সিম্পল জিনিস, মানে বেশ গল্পের মতো, কিছুই নেই। হ্যাঁ, তো এটা আশা করি করতে পারবি। এটা গ্রুপ থিওরি তো, আর এরপর সেগুলো তো সিলেবাসে নেই, তো এটা তো 2 ডিমেনশন, 3 ডিমেনশনে কি হয় না হয় তো সেগুলো নিয়ে হয়তো একটু আলোচনা করে দিতে পারি। 3 ডিমেনশনে যখন আমরা দেখবো, কারো যদি কেমিস্ট্রি থাকে, কেমিস্ট্রিতে কেউ যদি ক্রিস্টালোগ্রাফিক গ্রুপ করে থাকিস তো সে আমাকে আরো বেশি সাজেশন দিতে পারিস, কারণ আমার বেসিক্যালি আইডিয়া নেই। আমি এগুলো কোনোদিনই এইগুলো জানি, কিন্তু 3D তে কি হয় আমারও জানা নেই, আমি কোনোদিন পড়িনি। তো ওগুলো নিয়ে অনেকে স্টাডি করে, ওগুলো একটা জগৎ আর কি স্টাডি করার। তো ওই যাই হোক, আমি দেখছিলাম যেগুলো, আমি নিজে নিজে দেখছিলাম তোদের পড়ানোর আগে যে ওইগুলো কি আছে না আছে, তো সেগুলো দেখেছি, যেগুলো জানাতে পারবো আর কি পড়ে। তো যাই হোক, আজকে কম্পাউন্ড মধ্যে তো থাকে সিমেট্রি, বল। মানে কেমিস্ট্রির মধ্যে তো কম্পাউন্ড গুলো থাকে সিমেট্রি, লাইন অফ সিমেট্রি, ক্রিস্টালোগ্রাফি যে যখন পড়ে না, এখানে যেমন লাইন হতে পারে, ওখানে তখন প্লেন অফ সিমেট্রি হয়ে যায়। বুঝতেই পারছিস 3 ডিমেনশনাল সিমেট্রি আরো জটিল। আমাদের 12th এ ছিল কতগুলো, মানে কম্পাউন্ডের মধ্যে সিমেট্রি গুলো। হ্যাঁ, ওই স্ট্রাকচার অনেক অনেক জটিল, খুবই জটিল জিনিস। তারপরে ধর কিছু জায়গায় আমরা এই ট্রান্সলেশনটাকে ইনক্লুড করি, তখন ওই ওয়ালপেপার গ্রুপ টাইপের এক ধরনের গ্রুপ চলে আসে। তো সেখানে আমি প্রমাণ করেছি অনেক লোকজন যে 17 রকম পসিবিলিটি হয় ওয়ালপেপার গ্রুপে। তো ওয়ালপেপার গ্রুপ যদি ইন্টারেস্টেড হয় একবার সার্চ করে দেখতে পারি যে ওয়ালপেপার গ্রুপটা কিরকম। তো এখানে ওই মানে জিওমেট্রিক ফিগারেরই রিপিটেশন বা প্যাটার্ন নিয়ে গ্রুপ তৈরি করা হয়, এরকম সব সিমেট্রি, সমস্ত সিমেট্রি অপারেশন বেসিক্যালি। এগুলো সমস্ত 2 ডিমেনশন, ওয়ালপেপারও 2 ডিমেনশন, কিন্তু 3 ডিমেনশনে আমি বোধহয় একটা বের করেছিলাম কোথাও, এই যে একটা প্রেজেন্টেশন রয়েছে দেখছিলাম, এই যে এই সমস্ত করেছে কিভাবে স্টাডি করে আর কি। তো সেই জিনিসপত্র রয়েছে, আমি কোনোদিন দেখিনি, এই সমস্ত পড়িনি। হ্যাঁ, আমাকে পড়তে গেলে আমাকে নতুন পড়তে হবে আর কি। তো যাই হোক, এগুলো হয়, কিন্তু সিলেবাসে এটা কোনোটাই নেই, কিন্তু ইন্টারেস্টিং, মানে এমন কোনো ব্যাপার নেই যে পড়া যাবে না, খুব সিম্পল, বুঝতেই পারছি একই রকমের অপারেশন। এই যে মিরর রিফ্লেকশন, সেন্টার অফ সিমেট্রি, রোটেশন, গ্লাইড কিছু না, গ্লাইড হচ্ছে দুটো কম্বিনেশন অপারেশন, তাকে গ্লাইড বলে। তো যাই হোক, এই সমস্ত আছে আর কি। এখানে অবশ্যই মানে যখন 3 ডিমেনশন হয়ে যাবে জিনিস অনেক জটিল হয়ে যাবে, অনেক রকমের সমস্যা তৈরি হবে। রোটেশনাল যে এগুলো, সেগুলো তো প্লেন রোটেশন সবসময় হবে না, সেগুলো স্পেশাল রোটেশন আসবে। তো এই দেখ না, সমস্ত গল্প আছে 6 ফোল্ড 4 ফোল্ড, অনেক জটিল যাই হোক, সিলেবাসে নেই, খুব যখন ইচ্ছা হবে তখন পড়তে হবে। যাও, আমি একবার তোদেরকে বলছিলাম যে ধর একটা জিওমেট্রিক ফিগার না হয় একটা অন্যরকম ফিগার হতে পারে, সেগুলো সিমেট্রি থাকতে পারে, দেখ এটা যে নন জিওমেট্রিক একটা তোদের, মানে আমাদের ইউজুয়াল জিওমেট্রিক ফিগার নয়, দুটো খরগোশের ছবি দিয়েছে, তো এখানে সিমেট্রি রয়েছে একটা, তো রিফ্লেকশনাল একটা সিমেট্রি রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের পড়াশোনার বাইরে গিয়ে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে রিফ্লেকশন সিমেট্রি রয়েছে। তো এরকম আরো অনেক অনেক জিনিস রয়েছে তোর, এরকম সব। এগুলো সমস্ত মানে এদের এই অ্যাঙ্গেল বা রোটেশন, এইগুলো একটু বেশি করে স্টাডি করতে হবে, রোটেশন গুলো আমরা কিভাবে দেখবো না দেখবো, এই সমস্ত আছে। ওরা বোধহয় রোটেশন গুলোকে বিভিন্ন রকম ভাগটা করেছে, দেখবেন লাস্ট রিফ্লেকশন প্রডিউস এ মিরর ইমেজ অ্যাক্রস এ মিরর প্লেন, হাতে মেহেন্দি পরে, সেখানেও একটা সিমেট্রি। যাই হোক, এটা দিয়ে বোধহয় শেষ করেছে আর কি, নাকি আর একটা আছে এটা, এটাকে আর একদম নাম দিয়েছে এনান্টিওমরফিক পেয়ার। যাই হোক, এই সমস্ত আছে, এগুলো যখন আর একটু ডিটেলসে পড়বো তখন জানা যাবে। তো আজকে যাই হোক, এগুলো আমাদের সিলেবাসে কোনোটাই নেই, এগুলো যখন ইচ্ছা হবে তোদের পড়বি, অনেক আরো আছে, আমি এইটাও বের করে রেখেছিলাম বলার জন্য, এই ট্রায়াঙ্গেল যদি বলার যদি হয়, তখন এখানে ছবিগুলো খুব সুন্দর করে রয়েছে। তো যাই হোক, পরের দিন এগুলো নিয়ে আবার ডিসকাস করবো। এর মধ্যে যদি কিছু বলার না থাকলে তাহলে আপাতত আমরা এখানেই তাহলে বুঝছি, কারণ বোধহয় অনেকের ক্লাস আছে। স্যার বলছি আমাদের সিলেবাস কমিয়েছে। সিলেবাস তো ম্যাথামেটিক্স আজ অব্দি কোনো কিছু আপডেট দেয় কোনো বছরই হয়, মানে এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকবারই বলে কমায়, কোনোবার কমায় না, আর বেশি অপশন দেবে। তবে তোদেরকে একটা জিনিস বলতে পারি,
যে মানে বলাটা ঠিক নয়, তবুও বলে রাখছি যে তোরা যদি গ্রুপ অব্দি ভালো করে পড়িস তাহলে তোদের অপশন পুরোটাই পেয়ে যাবি। আর রিং ফিল্ড পড়ার দরকার নেই সেই অর্থে, কিন্তু আমি প্রেফার করবো না। আমি অ্যাজ এ টিচার বলতেই পারি না রিং ফিল্ড করবি না। রিং ফিল্ড অ্যাকচুয়ালি এমন একটা জায়গা, মানে গ্রুপ থিওরি আমার হয়তো আর 1-2 দিন লাগবে, তারপর রিং ফিল্ডে আমি ঢুকবো। তো ওটা এমনই একটা জায়গা, ওটা হচ্ছে গ্রুপ থিওরি হচ্ছে বেসিক, ঠিক আছে? গ্রুপ থিওরি তুই জেনে গেছিস, এবার ওটাকে আরো একটু ডেভেলপ হবে, আরো একটু জেনারেলাইজ হবে। ওখানে যেমন একটা অপারেশন ছিল, এখানে আরো একটা অপারেশন বাড়বে, ঠিক আছে? দুটো অপারেশন নিয়ে রিং ফিল্ড তৈরি হয় আরো কিছু প্রপার্টি দিয়ে। তো বুঝতেই পারছিস থিওরিটা একটু জটিল হবে, কিন্তু অ্যাজ এ বেসিস বাকি জিনিসগুলো সেম, মানে পুরো বেসিসটা সেম। সুতরাং এটা কেউ যদি তোকে নাও পড়ায়, তোরা নিজের এটাকে পড়ে নিতে পারবি, এমন কোনো ব্যাপার নেই না পড়ার মধ্যে। তোরা যদি গ্রুপ থিওরি ভালো করে বুঝে থাকিস, ওগুলো পড়তে পারবি। কি আবার কিন্তু একটা ব্যাপার হয়, যেটা হচ্ছে ওরা যে এই যে রিং ফিল্ড থেকে যে কোশ্চেন গুলো দেয়, সেগুলো হচ্ছে গ্রুপ থিওরির থেকে ইজি। হ্যাঁ, অদ্ভুতভাবে গ্রুপ থিওরির থেকে খুব ইজি কোশ্চেন হয় এখানে। তো সেই অর্থে ছাড়াটাও আবার বুদ্ধিমানের কাজ নয়। তো দেখ, আমি বলবো না যে যেটা বুঝবি সে সেটা করবি। রিং ফিল্ডের খুব অল্প জিনিসই তোদের থিওরিতে আছে, বিশেষ কিছুই নেই, কারণ রিং ফিল্ড নিয়ে অ্যাকচুয়ালি মোটা মোটা বই হয়ে যায়, মোটা মোটা বই আছে। তো সেই অর্থে তোদের হয়তো কয়েকটা পাতাই তোদেরকে পড়তে হবে, খুব অল্প কিছু রেজাল্ট, এদের ডেফিনেশন, সাবরিং, সাবফিল্ড, তো এই ধরনের এবং দু একটা ছোট ছোট তোর অঙ্ক টাইপের কিছু, মানে কিছু রেজাল্ট আছে অল্প স্বল্প ছোট খুব। তো এটুকুনি করতে হবে, এর বেশি কিছু না। তো যাই হোক, গ্রুপ যদি মনে হয় গ্রুপ থিওরি কেউ যদি যার কাছে অনেক খুব চাপ লাগছে, গ্রুপ থিওরিটা ভালো করে পড়তে হবে। তোর কাছে প্রচুর কোশ্চেন আছে, 7-8টা বোধহয় কোশ্চেন অপশনে অরই থাকবে, তার মধ্যে 4টে করতে হবে আর কি, এরকম ব্যাপার। তো সেটা বুঝে করবি। তো যাই হোক, এই অবধি আমাদের এখানে আর কিছু বলার নেই তো কারো? তাহলে হ্যাঁ, মোটামুটি তোরা থ্যাংক ইউ।